Good morning, student, and welcome to Adda 24/7 WBCS Topper official YouTube চ্যানেলে। আর আমি হাজির তোমাদের সঙ্গে হিস্ট্রি টিচার সুমিত স্যার। তবে প্রতিদিন যেভাবে লাইভ সেশনগুলোতে থাকি, আজকের সেশনে কিন্তু লাইভ নেই। আজকে আমি রেকর্ড দিয়েছি, আজকে আমি নেই, তাই রেকর্ড ক্লাসগুলো তোমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছ। তা আমি ক্লাস খুব আস্তে আস্তে গতিতে পড়াবো, খুব ধীর গতিতে পড়াবো। যদি তার মধ্যেও কোথাও অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাতে হবে যে আমার এই জায়গাটা অসুবিধা হলো, বা আমি এবার থেকে কিন্তু আর দুদিন পর থেকে আমি আবার লাইভে চলে আসব, তখন তুমি পুরো ডিটেলসটা অর্থাৎ লাইভ ক্লাসটা আমাকে দেখতে পারবে। তো আজকে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব অলরেডি তোমরা বুঝেই গেছো। আজকে আমরা সম্রাট অশোক সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসটাতে আমরা সম্রাট অশোকের শাসন ব্যবস্থা সম্পর্কে তো জানবই, তার রাজত্বকালে কী গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তবে তার থেকে বেশি ফোকাস রাখবো সেটা হচ্ছে অশোকের ইনস্ক্রিপশন বা লিপিগুলোর ওপরে আমি বেশি ফোকাস রাখার চেষ্টা করব। তা দেরি না করে প্রত্যেকে যারা এখনও পর্যন্ত জয়েন করে ওঠেনি তারা একটু জয়েন করে যাও। আর যেটা করতে হবে সেটা হলো যারা যারা জয়েন করেছি অবশ্যই ক্লাসটাকে কিন্তু দ্রুত গতিতে ঝড়ের বেগে সেটাকে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তাহলে সবাইকে ওয়েলকাম আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আমি তোমাদের সঙ্গে হিস্ট্রি টিচার সুমিত স্যার নিয়ে উপস্থিত। আজকের আমাদের টপিক সেটা হচ্ছে অশোকা, অর্থাৎ অশোকের ইনস্ক্রিপশন এবং অশোকের জেনারেল যে ইনফরমেশানগুলো রয়েছে সেরকম বিসিএস স্টাইলে যেভাবে পড়ে থাকি আমরা, সেরকমই কিছু জিনিস নিয়ে আমি উপস্থিত বা হাজির। তা তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও, ইমিডিয়েটলি জয়েন করো, ক্লাস শুরু করব। প্রত্যেকে ক্লাস শেয়ার করো, প্রত্যেকে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, দ্রুত গতিতে একদম শেয়ার করো, যাতে আমরা যারা যারা ক্লাস দেখছি সম পরিমাণ স্টুডেন্টের কাছে যাতে পৌঁছে যেতে আমরা সক্ষম হই। তাই ক্লাসটা তাড়াতাড়ি করে দাও, শেয়ার করো। চলো আজকের ক্লাসে যেটা দিয়ে শুরু করব, জানোই প্রত্যেক দিন হিস্ট্রি ক্লাস মানেই হচ্ছে সকাল 8টার হিস্ট্রি ক্লাস মানেই হচ্ছে আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু কোটেশন পাবো, এবং আমি আশা রাখি যে তোমরা এই কোটেশনগুলো কিন্তু প্রত্যেকেই লিখে নিচ্ছ, কারণ WBCS বলো বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলো, এখন কিন্তু আমরা কোটেশন থেকে কোশ্চেন আসতে দেখছি। তাই কোটেশন আমরা জোগাড় করব কিভাবে, বা আলাদা আলাদা ক্লাসের ওপরে বেস করব কি করে, প্রত্যেকের ক্ষেত্রে বলা যে হিস্ট্রি ক্লাসটা মন দিয়ে দেখো, প্রথমেই কিন্তু আমি কোটেশন দিয়ে শুরু করি, সেই কোটেশনগুলোকে একটু কাইন্ডলি খাতায় কিন্তু নোট করে নাও, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে কি বলছি, মিল্ক ফর দ্য ইনফ্যান্টস, ফুড ফর দ্য অ্যাডাল্টস অ্যান্ড এডুকেশন ফর অল। অসাধারণ কথা তিনি বলছে মিল্ক ফর দ্য ইনফ্যান্টস। ইনফ্যান্টস যারা একদম ছোট শিশু যারা, তারা কিন্তু বেঁচে থাকে বা তাদের খাদ্যর মূল জিনিস বা মূল উপাদান কিন্তু হচ্ছে দুগ্ধ জাতীয় জিনিস, অর্থাৎ মিল্ক, এটা তাদের জন্য জরুরি। কিন্তু যারা অ্যাডাল্টস হয়ে গেছে তারা দুধ খাবে, মিল্ক খাবে, কিন্তু এটা তাদের খাবার একমাত্র অপরিহার্য উপাদান নয়, তাদের তার সঙ্গে সঙ্গে হেভি ফুডও খেতে হবে, মিল্কের সঙ্গে সঙ্গে ফুডও খেতে হচ্ছে, তারপরে তার পেটটা ভরছে। কিন্তু এডুকেশন এটা কিন্তু বেছে বেছে আসছে না, ঠিক আছে? যে এডুকেশন এরাই পাবে, এডুকেশনটা প্রত্যেকের জন্য। তাই সুন্দর কোটেশন, একেবারে খুব মনের মতো একটা কোটেশন আমার এটা, মিল্ক ফর দ্য ইনফ্যান্টস, ফুড ফর দ্য অ্যাডাল্টস অ্যান্ড এডুকেশন ফর অল। সবার জন্য এডুকেশন। এই কথাটা কে বললেন? কথাটা বললেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি যে লালা লাজপত রায়, যাকে আমরা দেখেছিলাম, লাজপত রায়কে ফেমাস যে জায়গাটা দেখেছিলাম সেটা হচ্ছে সাইমন কমিশন প্রোটেস্ট করার ক্ষেত্রে, তাই না? সাইমন কমিশন প্রোটেস্ট করার ক্ষেত্রে লালা লাজপত রায় তাদেরকে বলেছিলেন সাইমন গো ব্যাক, সেই আন্দোলনে তিনি সামিল ছিলেন, এবং পুলিশদের লাঠির আঘাতে তার বুকে আঘাত লাগে,
তারপরে কিছুদিন অসুস্থতার পরে তিনি মারা যান। ঠিক আছে, এই লালা লাজপত রায়ের কথা সম্পর্কে আমরা এইভাবেই জেনেছি। যখন আমরা মডার্ন হিস্ট্রি পড়ি তখন লালা লাজপত রায়ের সম্পর্কে একাধিক কথা আমরা জানিয়ে থাকি। তো যাই হোক, আজকের এই কোটেশনটা তোমরা কিন্তু একটু লিখে নিও, ঠিক আছে? চলো স্টার্ট করি। গ্রেট সম্রাট, প্রাচীন যুগের গ্রেটেস্ট সম্রাট যদি আমরা বলে থাকি, রাজা বলে থাকি, তাহলে নাম হচ্ছে সম্রাট অশোকা। তা অশোকের সম্পর্কে আমরা শুরু করব। তার আগে যদি আমরা একটু পেছন দিক থেকে 2-4টে কথা বলে দিই, তাহলে আমরা দেখব যে 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার বোনাপার্টের মৃত্যু হয়েছিল এবং তার এক সেনাপতি তাকে বিষ খাবে মেরে ফেলেছিল, আমরা জানি। ফলে কি হয়েছিল, আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতিরাই বিভিন্ন সন্ধির দ্বারা আলেকজান্ডারের বিজিত যে সাম্রাজ্য ছিল সেটা নিজেদের মধ্যে ভাগ বটরা করে নিয়েছিল। এবং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা ছিল বা যেটা সে দখল করে যেতে পারেনি, আমরা জানি যে আলেকজান্ডার যখন ভারতবর্ষে আসে, হিদাসপিসের যুদ্ধে যখন রাজা পুরুকে পরাস্ত করে তার সাম্রাজ্য ফিরিয়ে দেয়, এরপরে আলেকজান্ডারের স্বপ্ন ছিল হচ্ছে বাংলা আক্রমণ করা। কিন্তু তার সেনাবাহিনীরা অমত করে যে তারা দীর্ঘদিন যুদ্ধ করেছে, তারা ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা কিছুদিন বিশ্রাম চায়। তাই জন্যই কিন্তু আমরা আলেকজান্ডারকে দেখতে পাই যে তিনিও নিজের বিশ্রামের জন্য দেশে ফিরছিলেন, কিন্তু তার সেনাপতি তাকে বিষ খাবে, তাকে হত্যা করে। এরপরে সেই সেনাপতি ভারতবর্ষে আসার চিন্তা ভাবনা শুরু করেন, কারণ তার প্রভুর অতৃপ্ত ইচ্ছা ছিল এবং তারও স্বপ্নের জায়গা ছিল ভারতবর্ষ। এটার কথা আমরা জানি। তা যাই হোক, আলেকজান্ডারের ভারতে আক্রমণ করার আগে যদি আমরা দেখি, তাহলে নন্দবংশ সেই সময় কিন্তু ছিল। নন্দবংশের সময়, অর্থাৎ ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডার কিন্তু ভারতবর্ষ অ্যাটাক করেছেন, আমরা জানি প্রত্যেকে। সেই ক্ষেত্রে তার দরবারে একজন, যার নাম বিখ্যাত একজন, কি বলবো তোমাকে, পণ্ডিত, কূটনীতিবিদ, সবই, তার নাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য ধননন্দকে বলেছিলেন যে একজন বিদেশি দুর্ধর্ষ জাতি ভারতবর্ষ আক্রমণ করতে আসছে, এতে ভারতবর্ষের কিন্তু সমস্যা হবে। তাই কি করতে হবে, আমরা যদি আশেপাশে সমস্ত রাজা যারা রয়েছেন, আঞ্চলিকভাবে যে সমস্ত রাজা রয়েছেন, তাদের সঙ্গে আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করব এবং একটা শক্ত প্রতিরোধ তৈরি করব, যাতে আলেকজান্ডার সহজে ভারতবর্ষে প্রবেশ করতে না পারে। এই কথাটা ধননন্দের খুব অপমানজনক বলে মনে হয়েছিল। তাই ধননন্দ কৌটিল্যকে ভরা সভায় অপমানসূচক কিছু কথা বলেন এবং সেই অপমানিত হয়ে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, তিনজনেই একই নাম, একজনেরই তিনটে নাম, তিনি ভরা সভায় প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যতদিন না পর্যন্ত তিনি তার প্রতিশোধ না নেবেন, অর্থাৎ সিংহাসনে থেকে ধননন্দকে না তুলে একজন সাধারণ ছেলেকে সিংহাসনে না বসাচ্ছেন, ততদিন পর্যন্ত তিনি তার শিখা বাঁধবেন না। এবং সেই প্রতিজ্ঞাবদ্ধতাই তাকে নিয়ে গেছিল এমন একটা মানুষের সন্ধানে, যার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষেত্রে আমরা যে কথাটা বলতে পারি সেটা কি, চন্দ্রগুপ্ত মৌর্য এর বাবার নাম ছিল হচ্ছে চন্দ্রবর্ধন, যিনি একজন ক্ষত্রিয় বংশের রাজা ছিলেন। আর যখন নন্দবংশ প্রতিষ্ঠিত হচ্ছে, তখন নন্দরা ছিল হচ্ছে বারবার, অর্থাৎ তোমার নাপিত বা শূদ্রবংশ। সুতরাং তারা সবসময় চাইতো যে ক্ষত্রিয়দের বিনাশ সাধন করা। তাই ধননন্দ কিন্তু চন্দ্রগুপ্তের বাবা চন্দ্রবর্ধনকে ছলনার দ্বারা হারিয়েছিলেন, মেরে ফেলেছিলেন, সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেছিলেন এবং তার স্ত্রী, যাকে বলি মুরা, চন্দ্রগুপ্ত মৌর্যের মা মুরা, তাকে কিন্তু দাসী হিসাবে রাজসভায় নিয়ে এসেছিলেন বা গৃহে তিনি নিয়ে এসেছিলেন, রাজপ্রাসাদে নিয়ে এসেছিলেন। ঠিক এই অবস্থায় মুরার যাতে চেয়েছিলেন যাতে তার ছেলেকেও যদি ধননন্দ দেখে তাহলে তারও গলা কেটে দেবে, তাই ছেলের পরিচয় গোপন করে তিনি ছেলেকে অন্যের হাতে দিয়েছিলেন। এইভাবে ছেলেটি বিক্রিও হয়ে গেছিল। এখানে অনেক গল্প আছে, আমি চন্দ্রগুপ্তের ওপরে ক্লাসও নিয়েছিলাম, ক্লাসটাকে একটু দেখে নিও মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে। অনেক কষ্ট করে চন্দ্রগুপ্ত মৌর্যকে খুঁজে পাওয়া গেছিল এবং খুঁজে পেয়ে, সেটাও আগে কৌটিল্য জানতেন না, পরে জেনেছেন। এবং তারপরে তিনি তার প্রতিশোধ নেবার জন্য বিভিন্ন প্রসেসে আমরা দেখেছিলাম যে কৌটিল্য কী করেছিলেন, ধননন্দের রাজসভা অ্যাটাক করেছিলেন এবং চন্দ্রগুপ্তের দ্বারা তাকে পরাজিত করে
নতুন একটা বংশ তৈরি করেছিলেন, যার নাম হয়েছিল আমাদের মৌর্য বংশ। এইভাবে মৌর্য বংশ ভারতের ইতিহাসে এসেছিল। মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্যের পরে যিনি সিংহাসনে বসেছিলেন তিনি, তার ছেলে হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের ছেলেই ছিলেন হচ্ছে অশোক, আমরা এটাও জানি। তা অশোককে যদি আমরা দেখি তাহলে অশোক অবন্তীর রাজ্যপাল ছিলেন। কারণ এটাই আগের নিয়ম ছিল রাজাদের ক্ষেত্রে, রাজাদের অনেকগুলো পুত্র থাকতো, প্রত্যেকটি পুত্রকে, যোগ্য পুত্রকে রাজারা কী করতেন, বিভিন্ন জায়গার অ্যাজ এ গভর্নর হিসাবে রিক্রুট করে রাখতেন, যেখান থেকে তাদের ট্রেনিং হতো আর কি। এটা একটা ট্রেনিং সেন্টারও তুমি বলতে পারো। ঠিক সেই সময় তক্ষশিলায় দুবার বিদ্রোহ হয়েছিল, আর তক্ষশিলায় যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে সুসীম। তা সুসীম বন্ধ করতে না পারার জন্য বিন্দুসার আদেশ দিয়েছিল অশোককে যাতে সে অবন্তী থেকে তক্ষশিলায় পৌঁছায়, এবং অশোক তার পিতার আদেশ মতো তিনি পৌঁছান ওখানে, এবং পৌঁছে তিনি বিদ্রোহকে দমন করেন। দ্বিতীয়বারও যখন তক্ষশিলায় বিদ্রোহ হয়েছিল তখন কিন্তু অশোকের দরকার হলেও অশোককে আর যেতে দেওয়া হয়নি, কারণ এই প্রথম যে ঘটনাটা ঘটলো তখন থেকেই সুসীমের সঙ্গে অশোকের কিন্তু বিরোধ বাধা শুরু হলো। অর্থাৎ অশোকের না হলেও সুসীমের কিন্তু মনে একটা অন্য ধরনের প্রশ্ন জন্মালো যে এবার হয়তো মনে হয় আমি আর রাজা হতে পারবো না, তাহলে অশোকই হবেন রাজা। এই পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাই যে অশোকের চারপাশে কিন্তু ক্রমাগত শত্রুর পরিমাণ বাড়তে শুরু করেছিল। ঠিক এই অবস্থায় বাধ্য হয়ে বিন্দুসার অশোককে বলেওছিলেন যে তিনি যাতে তার সাম্রাজ্য তিনি সরে যায়, ঠিক আছে। ইচ্ছা থাকলেও তিনি উপায় পাননি, কারণ বাকি যারা রয়েছে তারা সবাই বিন্দুসারকে প্রেসার ক্রিয়েট করছে। ফলে অশোকের মা যিনি ছিলেন তার নাম হচ্ছে সুভাদ্রাঙ্গী, সুভাদ্রাঙ্গীকে বিন্দুসার বলেছিলেন। ফলে সুভাদ্রাঙ্গী কী করলেন, অশোককে দীর্ঘদিনের জন্য বললেন যে সে যাতে রাজ্য ছেড়ে অন্য জায়গায় বসবাস করে এবং তার পরিচয় যাতে গোপন রাখে। এরকম নিয়েও অনেক কাহিনী প্রচলিত, বলবো আজকে সব ঘটনা বলবো। ফলে কি অশোক তার সাম্রাজ্য পরিত্যাগ করে অন্য একটা নামে তিনি বহু দূরে গিয়ে বসবাস করা শুরু করলেন তার ঘোড়াকে নিয়ে। সেখানে তার সঙ্গে দেখা হলো যার, তার নাম হচ্ছে কারুভকি। কারুভকির সঙ্গে দেখা হলো এবং কারুভকিকে অশোক বিবাহও করলেন, করে ওখানে বসবাস করছেন। অনেক দিন পেরিয়ে গেছে, কারুভকিকে অশোক তেমনভাবে জানে না, আর অশোকের পরিচয় তো গোপন রাখা হয়েছে, কারুভকিও জানে না। বহুদিন পরে সুভাদ্রাঙ্গী অশোককে দেখার জন্য গুপ্তচর মাধ্যমে সংবাদ পাঠায় যে তার মা অসুস্থ, ইমিডিয়েট যাতে চলে আসা হয়, কারণ সুভাদ্রাঙ্গী বুঝে গেছে যে অশোক এবার বহিষ্কৃত হয়ে যাবে। ফলে সুভাদ্রাঙ্গীর আদেশে আমরা দেখতে পাই অশোক কারুভকিকে বলে যায় যে আমি কিছুদিন বাদেই আসবো, কোনো চিন্তা নেই, দিয়ে তিনি চলে আসেন মৌর্য সাম্রাজ্যে। ওই যে তিনি এলেন, তারপরে বিভিন্ন রাজকার্যে তিনি আর সময় পাননি ওইখানে যেতে, আর কারুভকি ওখানে অপেক্ষা করে বসে আছে। ঠিক সেই সময় দেখা গেছিল অশোকের সিংহাসনের সময়কালটা দেখো, অশোক সিংহাসনে বসেছিলেন 269 বিসিতে, 269 খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার রাজত্বকালের সময়কাল দেখো 273 খ্রিস্টপূর্বাব্দ। কেন 269 আর 273 কেন হলো এরকম? এর কারণটাই আমরা জানি তো যে বিসি কি হয়, বড় থেকে ছোট। তাহলে তিনি আগে সিংহাসনে বসছেন, ঠিকই বসাচ্ছেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যারা ছিল, প্রতিদ্বন্দ্বী মানে হচ্ছে যারা তাকে সহ্য করতে পারছিল না, তারা তাকে কিন্তু মোকাবেলা করার চেষ্টা করলো, সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, হত্যা করার চেষ্টা করলো। এরকমই একটা গল্প আমরা মহাবংশ বা দীপবংশ থেকে জানতে পারি, যে অশোক তার সাম্রাজ্যের জন্য 99 জন ভাইকে হত্যা করেছেন। 99 জন ভাই মানে 99 জন প্রতিদ্বন্দ্বীকে তিনি হত্যা করে সিংহাসনে বসেছিলেন। তাই কিন্তু তার ফর্মাল করোনেশন, রাজ্যাভিষেক 269 খ্রিস্টপূর্বাব্দেই সংগঠিত হয়েছিল। তাই এই দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবে যে কোনো জায়গায় অশোকের সময়কাল 273 থেকে স্টার্টিং করা হয়, কিন্তু তিনি সিংহাসনে বসছেন কবে, 269 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক সেই সময় একটা সমস্যা তৈরি হলো। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে বিন্দুসারের সময় থেকেই মৌর্য সাম্রাজ্যের বেশ কিছু জায়গা নিজেরা স্বাধীন হতে শুরু করেছে, নিজেরা স্বাধীন মনে করছে এবং মৌর্য সাম্রাজ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে কলিঙ্গ।
তাহলে কলিঙ্গটা কি একটুখানি আমি বলে দিই। কলিঙ্গ মেনলি হচ্ছে উড়িষ্যার জায়গাটাকে আমরা বলি। কলিঙ্গর হচ্ছে নন্দরাজ, এর রাজধানী ছিল হচ্ছে তোসলি বা তোসলি ছিল কলিঙ্গ রাজধানী। তা কি হলো, কলিঙ্গ সাম্রাজ্যটাকে দখল করেছিলেন যিনি, তার নাম হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ কলিঙ্গকে দখল করে সেটাকে মগধের অন্তর্ভুক্ত করে তিনি উত্তর ভারতে মগধের সাম্রাজ্য বিস্তারটাকে সমাপ্ত করেছিলেন। এই জন্য মহাপদ্মনন্দকে আমরা আগে পড়েছিলাম কি, বা আমরা জানি কি, মহাপদ্মনন্দকে আমরা কি বলে থাকি, ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ নর্দার্ন ইন্ডিয়া। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হচ্ছেন মহাপদ্মনন্দ। তাহলে তখন থেকেই আমরা দেখতে পাবো যে মগধের মধ্যে বা ওই সাম্রাজ্যের মধ্যে কলিঙ্গ কিন্তু জড়িত আছে। মৌর্য যখন এসছে তাহলে মৌর্যর মধ্যেও কলিঙ্গ থাকবে। কলিঙ্গ স্বাধীন হয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় অশোকের সেই জিনিসটা ভালো লাগছে না, তাই অশোক কী করলেন, কলিঙ্গকে দখল করে সেটাকে পুনরায় মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করেছিলেন। এই জন্যই কিন্তু কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। অনেক ঐতিহাসিক বলছেন যে কলিঙ্গ যুদ্ধের আরও অনেক কারণ আছে। কি কারণ? বলছে কলিঙ্গ সেই সময় হাতির জন্য সবথেকে বিখ্যাত ছিল। হাতি এখানে উন্নত মানের হাতি পাওয়া যায়, যেমন ঘোড়ার জন্য ষোড়শমহা জনপদে কম্বোজ বিখ্যাত ছিল ঘোড়ার জন্য, ঠিক আছে, লোহার জন্য অবন্তী বিখ্যাত ছিল, তেমনি হাতির জন্য বলছে কলিঙ্গ বিখ্যাত ছিল। আর মৌর্য সাম্রাজ্যের হাতি খুবই পছন্দের জায়গা, কেন হস্তি বাহিনী থাকা মানে সেই ফোর্সটা অনেক বেশি শক্তিশালী, তাই হাতির জন্য কলিঙ্গকে দখল করার চেষ্টা করা হয়েছিল। এটা কোনো কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেছে। আবার কেউ কেউ বলছেন যে কলিঙ্গ যদি আমরা ভারতের ভৌগোলিক অবস্থানে দেখি, তাহলে কলিঙ্গটা ঠিক যদি ভারতের ভৌগোলিক অবস্থান দেখি, যদি এরকম দেখি, তাহলে কলিঙ্গটা ঠিক এই পাঁচটার মধ্যে রয়েছে, বে অফ বেঙ্গল, তাই না? তাহলে কলিঙ্গ জয় করে অশোকের চিন্তা ভাবনাটা অনেক ঐতিহাসিক বলছেন যে কলিঙ্গকে যদি অশোক দখল করে তাহলে অশোক আস্তে আস্তে নিচের দিকে জয় করবে, অর্থাৎ দক্ষিণ দিকে তার সাম্রাজ্য বিস্তার করার ইচ্ছা রয়েছে। এই জন্য হয়তো তিনি কলিঙ্গ দখল করেছিলেন, এটা অনেকে বলছে। আবার কেউ কেউ বলছেন যে কলিঙ্গর যে বন্দর, কলিঙ্গর একটা বন্দর, উড়িষ্যার বন্দর এটা, যেটা বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে বাণিজ্য করার জন্য তিনি কি করছেন, তিনি কিন্তু কলিঙ্গ দখল করেছেন বলে এরকম কথাও কিন্তু প্রচলিত রয়েছে আমাদের ইতিহাসে। তাহলে একাধিক কথা প্রচলিত রয়েছে যে অশোক কলিঙ্গ যুদ্ধ করলেনটা কেন, তো বিভিন্ন কারণ সম্পর্কে আমি আলোচনা করলাম। এবার আমরা কলিঙ্গ যুদ্ধের ফলাফলটা দেখি। তা কলিঙ্গ যুদ্ধ যখন করতে যাওয়া হলো তখন তো কোনো অসুবিধা নেই, পরে জানতে পারলো কলিঙ্গ যুদ্ধ করতে গিয়ে ওইখানে দেখতে পারলেন তিনি কারুভকিকে দেখতে পাচ্ছেন, কারুভকি বসে আছে, এবং তিনি কি করলেন, কারুভকিকে দেখে তার পরিচয়টা তিনি জানতে পারলেন, চিনতে পারলেন, এবং তিনি শোনা যায় তিনি যুদ্ধক্ষেত্র মানে যুদ্ধ পরিত্যাগ ঘোষণা করলেন, যুদ্ধ বন্ধ করে দিলেন। এইভাবে কলিঙ্গ যুদ্ধ যাত্রা শেষ হলো। কলিঙ্গ যুদ্ধের পরে এবার কি হলো সেটা সম্পর্কে একটু বলি। অনেক ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা নিয়েও প্রশ্ন এনেছেন। অনেকে বলেছেন কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষের মতো মানুষ মারা গিয়েছিল, অনেকে বলেছেন। অনেকে বলছেন 1.5 লক্ষ মানুষ ঘায়েল হয়েছিল, এরকম অনেক কথা বলেছিলেন। তা যাই হোক, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোকের মনের অবস্থা থেমে যায়, মনের অবস্থা পরিবর্তিত হয়, এবং অশোক তার সাম্রাজ্য বিস্তারে রথ থামিয়ে দিয়েছিল। এইখানে যে রথ থামলো আর বিস্তৃত হলো না। তাহলে মৌর্য সাম্রাজ্যে বা মগধের কে কোন জায়গাটা দখল করেছিল আমি একটুখানি তোমাদের পরিচিত করিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। বিম্বিসারকে যদি আমরা দেখি, বিম্বিসার, তাহলে তিনি কি করলেন, অঙ্গ দখল করলেন, ঠিক আছে। অজাতশত্রুকে যদি দেখি, এরা হর্যাঙ্ক বংশের রাজা। বিম্বিসার হচ্ছে হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, অজাতশত্রু হচ্ছে হর্যাঙ্ক বংশের পরবর্তী রাজা। তাকে যদি দেখি তাহলে আমরা দেখব তিনি কাশী, মানে মেন জায়গাগুলো আমি বলছি, বজ্জি, এইগুলোকে দখল করে মগধের অন্তর্ভুক্ত করেছেন। শিশুনাগকে যদি দেখি, শিশুনাগকে দেখব তিনি বৎস আর অবন্তী। এই যে অবন্তী, এটা কিন্তু মগধের প্রথম দিক থেকে টার্গেট পয়েন্ট ছিল, কিন্তু এই অবন্তীকে দখল করে মগধের অন্তর্ভুক্ত করাতে মগধের রাজাদের 100 বছর সময় লেগেছিল। 100 বছর সময় লেগেছিল অবন্তী দখল করে মগধের সাম্রাজ্য অন্তর্ভুক্ত করতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মহাপদ্মনন্দ।
মহাপদ্মনন্দকে যদি দেখি, তিনি কলিঙ্গ দখল করলেন। ঠিক আছে, বিন্দুসারের সময় কলিঙ্গ স্বাধীন হয়ে যাচ্ছিল। বিন্দুসারের সময় আমরা কলিঙ্গর তেমন কিছু প্রভাব দেখতে পাই না আমরা। ঠিক আছে, নর্মালি চললো। এরপরে কিন্তু অশোকের পরে আর আমরা কিছু দখল করা দেখতে পারলাম না। যাই হোক, তাহলে কলিঙ্গ যুদ্ধের কথা অশোকের কততম শিলালিপিতে লেখা রয়েছে? আপাতত জেনে রাখো, ত্রয়োদশ শিলালিপিতে অশোকের কলিঙ্গ যুদ্ধের কথা লেখা আছে। কারণ আমরা জানি যে কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের মনের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন অশোক কী করছেন? বৌদ্ধ ধর্ম এবং তার নিজের ধর্মমত একত্রিত করে একটা নতুন ধর্মমতের জন্ম দিচ্ছেন, যার নাম হচ্ছে ধম্ম। অর্থাৎ যেহেতু তিনি যুদ্ধ বর্জন নীতি গ্রহণ করেছেন, ভালো করে বোঝো, যখন তিনি যুদ্ধ বর্জন নীতি গ্রহণ করেছেন, তাহলে তাকে এমন কিছু পলিসি চালু করতে হবে। তিনি তো রাজা, তার রাজ্যে যুদ্ধ বর্জন করে দিয়েছেন, যুদ্ধ করবেন না, তাহলে বিদেশিরা অবশ্যই তার রাজ্য অ্যাটাক করবে। তাহলে তাকে এমন কিছু নীতি গ্রহণ করে থাকতে হবে যেই নীতিটা দ্বারা তিনি রাজ্যের মানুষগুলোকে একতাবদ্ধ করে রাখতে পারবেন। সেটাই হচ্ছে ধর্মের বন্ধন। এবং এই ধম্ম আমরা জানি যে শুধুমাত্র ভারতে নয়, এই ধম্মটাও কিন্তু ধম্মের বন্ধনে আরব বিদেশি 5 জন কিন্তু এটাকে গ্রহণ করেছিল। তাহলে তাদের মধ্যে নামগুলো কি কি আছে একটু আমরা দেখে দিই। 5 জন রয়েছে। যেমন সিরিয়ার যদি আমরা দেখি, সিরিয়ার অ্যান্টিওকাস সেকেন্ড। মিশ্রাতে যদি দেখি, তাহলে টলেমি ফিলাডেলফাস সেকেন্ড, তিনিও অশোকের সঙ্গে ভালো সম্পর্কে ধম্মের বন্ধনে উদ্বুদ্ধ হলেন। অ্যান্টিগোনাস, এপিরাসের রাজাকে আলেকজান্ডার, এবং সিরিয়ার যিনি রাজা তার নাম হচ্ছে মাগাস। এই 5 জনের নাম খুব ভালো করে পড়বে। এখন কিন্তু পরীক্ষায় এদের থেকেও কোশ্চেনটা দেওয়া হয়, মনে থাকবে। তাহলে কি কি বললাম? টলেমি, ফিলাডেলফাস সেকেন্ড, অ্যান্টিওকাস সেকেন্ড, অ্যান্টিগোনাস, অ্যান্টিওকাস সেকেন্ড আর অ্যান্টিগোনাস। মকদুনিয়ার রাজা হচ্ছে অ্যান্টিগোনাস, এপিরাসের রাজা হচ্ছে আলেকজান্ডার, ঠিক আছে, সায়ারিনের রাজা হচ্ছে মাগাস। এরা কি করলেন? অশোকের ধম্মের বন্ধনে আবদ্ধ হলেন। এবং অশোক আমরা জানি কলিঙ্গ যুদ্ধের পরের বছরই, অর্থাৎ কলিঙ্গ যদি 261 হয়, তাহলে 260-এই কিন্তু তিনি উপগুপ্তের কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিলেন। কারণ তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন তিস্সর দ্বারা। বহু আগে থেকেই অশোকের ভাই অশোককে বলছে যে বৌদ্ধ ধর্ম নিতে, এরকম মানুষ হত্যা না করতে, কিন্তু তিনি সেটা শোনেননি। কিন্তু যখন তিনি শুনেছেন, যখন তার মন ডেকেছে কলিঙ্গ যুদ্ধের পরে এত ভয়াবহতা, এত ঘটনা, তার হঠাৎ করে তার মন ডেকে উঠল যে তিনি অনেক পাপ করেছেন। এই জন্যই কিন্তু অশোককে চণ্ডাশোক বলে। এবং এই যে তিনি মনে করেছেন ভেরি ঘোষ থেকে ধর্মঘোষ তিনি হলেন, এই কথাটা কিন্তু অশোক তার 14 যেটা মেজর রক এডিক্ট আছে, ঠিক আছে, সেই রক এডিক্টে কিন্তু তিনি বলে গেছেন। আমি আলোচনা করব আজকে, প্রত্যেকটা অশোকের সম্পর্কেই আলোচনা আসবো আমরা। তা অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন তিনি ঠিকই, কিন্তু আমাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন থেকে গেল, সেটা কি, যে তাহলে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে কি ধর্ম অবলম্বনী ছিলেন? দেখো, আলটিমেট কিন্তু আমাদের মাথায় বা মনে এই প্রশ্নটা জেগে বসে আছে। তাহলে সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয়, তাহলে কলহনের রাজতরঙ্গিনী একমাত্র আমাদের সোর্স। কলহনের রাজতরঙ্গিনী, এখানে বলা হচ্ছে অশোক তার প্রারম্ভিক জীবনে, রাজতরঙ্গিনী কি বলছে? অশোক তার প্রারম্ভিক জীবনে ছিলেন হচ্ছে শৈব, শিবের পূজা করতেন। এবং কাশ্মীরে তিনি একটা কিন্তু শিব মন্দিরও নির্মাণ করেছিলেন, ঠিক আছে। আর যে শ্রীনগর, এটা কার তৈরি? সম্রাট অশোকেরই তৈরি। বুঝতে পারলাম? এবং অশোক তার সিংহাসনে বসার পরেই তিনি কিন্তু বৌদ্ধগয়া তিনি যাত্রা করছেন। এই যে কথাবার্তাগুলো যে আমি বলছি, এইগুলো কিন্তু অশোক তার শিলালিপিতেও লিখে দিয়ে গেছেন। অশোক বলছেন রাজ্যাভিষেকের বা তীর্থযাত্রা, তিনি প্রথম 10 বছর, রাজ্যাভিষেকের 10 বছর পর তিনি কিন্তু বৌদ্ধগয়া যাত্রা করছেন। তারপরে তিনি লুম্বিনীতে যাত্রা করছেন। এবং লুম্বিনী কি অশোকের বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের জন্মস্থান। এবং লুম্বিনীতে গিয়ে তিনি কি করছেন? সেখানে একটা কর প্রযোজ্য ছিল, যার নাম ছিল হচ্ছে বলি, ধর্মকর। এটা সে বলি করটাকে তিনি তুলে দিলেন এবং ভূমি রাজস্ব ব্যবস্থা আরও অনেক কমিয়ে দিলেন। ভূমি রাজস্বটাকে কমিয়ে দিলেন তিনি, 1618 এই পরিমাণ তিনি নিয়ে এলেন, এতটাই কমিয়ে দিলেন।
তা এটা থেকেও আমাদের পরীক্ষার কোশ্চেন আছে, তবে এটা আমরা যখন অশোকের ইনস্ক্রিপশনটাকে পড়ব তখন তোমার কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ারেন্স হয়ে যাবে। অশোকের এবার একটু পত্নীদের চিনিয়ে দিই। অশোকের টোটাল হচ্ছে 5টা পত্নী। ঠিক আছে, কি কি আছে তাদের নামগুলো একটুখানি লিখি, যদি নতুন কিছু তথ্য তোমাদের কাছে আমি তুলে দিতে পারি তাহলে সেটাই আমার কাছে সব থেকে বড় কৃতজ্ঞতা। দেখি কি কি আছে। প্রথম যে পত্নীটার নাম তার নাম হচ্ছে অসন্ধিমিত্রা। অসন্ধিমিত্রা কেন নামটা বলালাম? কারণ অসন্ধিমিত্রা হলেন অশোকের মুখ্য পটরানী, মানে প্রধান পটরানী। মুখ্য পটরানী মানে হচ্ছে প্রধান পত্নী। 2 নম্বর হচ্ছে মহাদেবী। মহাদেবী কি আমরা জানি, অশোক তার ধর্ম প্রচারের জন্য তার এক ছেলে এবং এক মেয়ে, একজনের নাম হচ্ছে মহেন্দ্র আর একজনের নাম সংঘমিত্রা, দুজনকে তিনি প্রেরণ করেছিলেন, তাই তো? এই যে মহেন্দ্র এবং সংঘমিত্রা, এনার মা হচ্ছে মহাদেবী। ইনি হচ্ছেন বিদিশার একজন ধনী শেঠের কন্যা। ঠিক আছে, নেক্সট 3 নম্বর হচ্ছে তিস্যরক্ষিতা। তিস্যরক্ষিতা এটা হলেন অশোকের হিন্দু পত্নী এবং বৌদ্ধ বিরোধী পত্নী তিনি। তাই অশোকের মৃত্যুর পর যদি কোনো পত্নী সতী হয়ে থাকেন তাহলে তার নাম হচ্ছে তিস্যরক্ষিতা, আমরা জানি কিন্তু। তাহলে তিস্যরক্ষিতা হচ্ছে অশোকের বৌদ্ধ বিরোধী পত্নী এবং অশোকের মৃত্যুর পর অশোকের সঙ্গে সতী হয়েছিলেন তিনি। 4 নম্বর পদ্মাবতী। পদ্মাবতী, ঠিক আছে, ইনি হচ্ছেন কুণালের মা, অর্থাৎ এনার ছেলে হচ্ছে কুণাল। আমরা অশোকের পরেই সিংহাসনে যাকে আমরা দেখবো তার নাম হচ্ছে কুণাল। ঠিক আছে, সেই কুণালের মা ইনি। 4 নম্বর কারুভকি। কারুভকি, কারুভকি নামটা আগেই পড়েছি আমরা। তাহলে কারুভকি অশোকের মানে এটা 5 নম্বর হবে, ভুল হলো, 4 হয়েছে, এটা 5 নম্বর, সর্বশেষ পত্নী। এবং এই কারুভকি কিন্তু বৌদ্ধ ধর্ম বিলম্বী ছিলেন, মানে বৌদ্ধ ধর্ম অবলম্বনী ছিলেন। এবং কারুভকি বৌদ্ধ ভিক্ষুকদের যে প্রদান করছেন তার কথা তিনি যে লিপিতে লিখে গেছেন তার নাম হচ্ছে প্রয়াগ লিপি। এটাকে আমরা আবার কোশাম্বী লিপিও বলি, এটাকেই আমরা এলাহাবাদ প্রশস্তি বলে থাকি। তাহলে এলাহাবাদ প্রশস্তি, এখান থেকে আমরা প্রথম কার কথা জানতে পারি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে আমরা কারুভকির বৌদ্ধ ভিক্ষুকদের যে দানের কথা, সেই দানের কথা কিন্তু আমরা জানতে পারছি এই লিপিটা থেকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কে বুঝতে পারলাম? তাহলে পরবর্তীকালে আমরা এই লিপিটাকে দেখব সমুদ্রগুপ্ত তার রাজ্য বিজয়ের কথা হরিসেন লিখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা আকবরকে দেখতে পারবো, আকবর এটাকে পছন্দ করছেন এবং জাহাঙ্গীরের কথা এখানে মেনশন করা আছে। অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি হচ্ছে এমন একটা প্রশস্তি যেখানে আমরা এই 3 জন রাজার কথা জানতে পারছি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার কি হলো, অশোকের পরে যিনি সিংহাসনে বসলেন তার নাম হচ্ছে কুণাল। অশোকের ছেলে হচ্ছে কুণাল। কুণালের পরে যিনি সিংহাসনে আসছেন তার নাম হচ্ছে দশরথ। ঠিক আছে, অশোকের পরে আসছেন কুণাল, কুণালের পরে আসছে হচ্ছে দশরথ। এখানে আমি কিছু কথা বলবো। তাহলে দশরথ কি হলেন? দশরথ হলেন অশোকের পৌত্র। অশোক তার লিপিতে কি কথা ব্যবহার করেছিলেন? দেবানং প্রিয়, এই কথাটি কিন্তু ব্যবহার করেছিলেন, তাই তো? গোটা মৌর্য সাম্রাজ্যের দেবানং প্রিয় এই কথাটি কে ব্যবহার করেছেন যদি বলি, তাহলে আমরা বলি অশোক। কিন্তু আমরা জানি বা জানি না হয়তো যে দেবানং প্রিয় কথাটি কিন্তু আরও একজন অনুসরণ করেছিলেন বা উপাধি হিসাবে নিয়েছিলেন, তিনি হলেন অশোকের পৌত্র যার নাম হচ্ছে দশরথ। তাহলে দশরথও কিন্তু দেবানং প্রিয় এই উপাধিটাকে ধারণ করেছিলেন। তাহলে মৌর্য বংশে 2 জন দেবানং প্রিয় উপাধির দ্বারা ভূষিত, একজন হচ্ছে অশোক, আরেকজনের নাম হচ্ছে দশরথ। ঠিক আছে, অশোক কি করেছিলেন? বারবার গুহাতে আজীবিকদের উদ্দেশ্যে বেশ কিছু গুহা নির্মাণ করেছিলেন। আজীবিক গুহার কথা আমরা প্রথম কোথায় পাই? বিন্দুসারের সময় আমরা জানতে পারি। বিন্দুসার কি করেছিলেন? আজীবিকদের থাকার জন্য বারবার গুহাতে
বেশ কিছু গুহা প্রদান করেছেন, মানে বারবার গুহাতে বেশ কিছু জায়গা তিনি প্রদান করেছিলেন, এবং এই বারবার গুহাতে তিনি সমস্ত কথা মেনশন করে গেছেন। এই জন্য এটাকে আমরা বলে থাকি বারবার কেভ ইনস্ক্রিপশন। পরবর্তীকালে অশোকও কি করলেন, এই বারবার গুহাতে আজীবিকদের থাকার জন্য বেশ কিছু গুহা দান করেছিলেন। তাদের মধ্যে বিশেষ কিছু কোনগুলো উল্লেখযোগ্য, যেমন হচ্ছে কর্ণ, এগুলো অশোকের যে শিলালিপি তার মধ্যেও তুমি পাবে, কিন্তু সুদামা, বিশ্বধোপড়ি, বিশ্বধোপড়ি, ঠিক আছে, চৌপার, এই একাধিক নামে রয়েছে। কর্ণ, সুদামা, বিশ্বধোপড়ি, চৌপার, এই নামে বিশেষ কিছু জিনিস তিনি দান করেছিলেন আজীবিকদের উদ্দেশ্যে। তবে এই যে আজীবিকদের উদ্দেশ্যে দান করেছিলেন, যদি বলে মৌর্য যুগে কোন কোন রাজা, তাহলে তোমার অ্যান্সার হবে কিন্তু তিনজন। একজন হচ্ছেন বিন্দুসার, তিনি আজীবিকদের উদ্দেশ্যে গুহা দান করেছিলেন, অশোক করেছিলেন এবং দশরথ করেছিলেন। তাহলে দশরথ আজীবিকদের উদ্দেশ্যে কোথায় কোন গুহা দান করেছিলেন? নাগার্জুন পাহাড়ে, নাগার্জুন পাহাড় এর গুহাগুলি তিনি আজীবিক উদ্দেশ্যে দান করেছেন। এইগুলোর মধ্যে কি রয়েছে, যেমন হচ্ছে গোপী, লোমহর্ষ, হ্যাঁ, তারপর হচ্ছে এই নামগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও এটা অশোকের বাইরের চ্যাপ্টার হয়ে গেল, কিন্তু মাথায় রেখে যাও যে এই আজীবিকদের উদ্দেশ্যে তিনজনই কিন্তু গুহা দান করেছেন। একজন হচ্ছে বিন্দুসার, একজন হচ্ছে অশোক এবং অশোকের পুত্র যার নাম হচ্ছে দশরথ। ক্লিয়ার বোঝা গেল? সবার লাস্টে শেষ করার আগে, মানে অশোক সম্পর্কে শেষ করার আগে কিছু কথা বলে দিই, তারপর অশোকের লিপিতে যাব। দেখো, অশোককে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অনেকে কিন্তু দায়ী করে থাকেন। দায়ী করবেন নাই বা কেন? কারণ অশোকের যদি আমরা অশোকের যদি আমরা কলিঙ্গ যুদ্ধের পরে অবনতিটা দেখি, বা মানে অবনতি ঠিক বলবো না আমি, কারণ সেই বলার ক্ষমতা আমার নেই। অশোকের যদি পরিকল্পনা দেখি, তাহলে দেখব যে অশোক কিন্তু যুদ্ধ বর্জন নীতি গ্রহণ করেছিল। তাহলে কোনো রাজা যদি যুদ্ধ বর্জন নীতি গ্রহণ করে থাকে, তাহলে সেই জায়গার সামরিক ব্যবস্থা বলো বা সেই জায়গার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, তাই না? কোনো রাজ্যের রাজা যদি যুদ্ধ ত্যাগ করে দেয়, তাহলে কি হবে? সেইখানে সামরিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। যারা সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তারা যুদ্ধ করছে না, ফলে তারা অকেজো হয়ে পড়ছে, তাদের অস্ত্রশস্ত্র যেগুলো রয়েছে সেগুলো অকেজো হয়ে পড়ছে। এছাড়া অশোক কি করেছিলেন, ধর্ম প্রচার করার জন্য তিনি দুই ধরনের কর্মচারী সৃষ্টি করেছিলেন। একজনের নাম ধর্ম মহামাত্র, আরেকজনের নাম স্ত্রী মহামাত্র, যেটা আমরা পড়াবো কিছুক্ষণ পরে। এখানে তিনি কি বলেছিলেন, ধর্ম মহামাত্রদের কাজ হচ্ছে সাম্রাজ্যে যারা ছেলে প্রজা তাদেরকে ধর্ম সম্পর্কে কনভিন্স করানো, আর স্ত্রী মহামাত্র ঠিক উল্টো। ফলে ধরো আজকে আমার এই ধর্মটাকে পছন্দ নয়, কিন্তু বারবার আমার কানের সামনে ধর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে একটা সময় আমি ফিড আপ হয়ে যাব। এক নম্বর কথা, তাহলে সেটা একটা সমস্যার দিক। এছাড়া অশোকের রাজত্বকালে অশোক কি করেছেন, তার প্রত্যেকটি রাজ্যাভিষেকের দিনে কিছু করে বন্দীদের তিনি মুক্তি দিচ্ছিলেন। ফলে যে বন্দীর বা যে অপরাধীর যা শাস্তি পাওয়ার কথা ছিল, সে কিন্তু সেই শাস্তিটা কিন্তু পাচ্ছে না। ফলে সাম্রাজ্যে অপরাধমূলক যে কার্যাবলী সেটা ক্রমাগত বাড়তে শুরু করে গেছিল, অপরাধমূলক কার্যাবলী বাড়ছে। ফলে এতগুলো কারণে অনেক ঐতিহাসিক আছেন যারা মৌর্য সাম্রাজ্যের পতন হিসাবে আমরা অশোকের কথা কিন্তু বলে দিচ্ছেন, এটা তাদের মত। তবে মৌর্য সাম্রাজ্যের পরে আমরা যদি অশোকের পরবর্তীকালে দেখি, তাহলে কিন্তু তেমন আর যোগ্য কোনো রাজা নেই যিনি কি করছেন নাকি তিনি গোটা সাম্রাজ্যকে একত্রিতভাবে ধরে রাখার প্রচেষ্টা করছেন, পারছেন না। কিন্তু অশোক যুদ্ধ বর্জন করে দিলেও তিনি তার বুদ্ধিমত্তা এবং ধর্মের জোরে তিনি কিন্তু তার সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই পুষ্যমিত্র শুঙ্গ, যিনি বৃহদ্রথ মৌর্যের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হচ্ছেন। এবং তোমরা ঘটনাটা হয়তো জানো যে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথ মৌর্যকে, ওই যে রাজারা হাতির সঙ্গে খেলতো না, হাতির সঙ্গে কম্পিটিশন করতো বা খেলতো, এটা একটা মজাদার খেলা তার শক্তি প্রদর্শনের জন্য, সেই রকম খেলার জায়গায় একটা পাগল হাতির তার কাছে ছেড়ে দেওয়া হয় এবং সেই পাগল হাতির পায়ের তলায় পড়ে পুষ্যমিত্র শুঙ্গের দ্বারা বৃহদ্রথ মৌর্য কিন্তু মারা যাচ্ছেন। এইভাবে ভারতের ইতিহাসে মৌর্য বংশ শেষ হচ্ছে। এবং শেষ হবার পর ভারতের ইতিহাসে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই।
একটা হচ্ছে বিদেশিরা ভারতে আসছে এবং আরেকটা হচ্ছে ব্রাহ্মণ বংশের জন্ম হচ্ছে। অর্থাৎ ব্রাহ্মণ বংশ বলতে কি কি রয়েছে, শুঙ্গ রয়েছে, কাহ্ন রয়েছে, সাতবাহন রয়েছে, এই যে সিরিজটা এটাকে আমরা বলে থাকি ব্রাহ্মণ বংশ। আর যোগ্য কোনো রাজা নেই, মানে যে সার্বভৌম ক্ষমতার দ্বারা একটা গোটা জায়গাটাকে আটকে রাখবে সেরকম কোনো সাম্রাজ্য রাজা কিন্তু নেই। সেই সুযোগেই বিদেশি শক, কুষাণ, হ্যাঁ, ইন্দো গ্রিক, এই সমস্ত ডাইনেস্টিগুলো কিন্তু ভারতবর্ষে আসতে শুরু করেছে। অর্থাৎ দুটো স্টেপে আমরা এই সময় ভারতের ইতিহাসটাকে দেখতে পাই। ঠিক আছে, ওটা আরেকদিন কোনো একটা দিন আমি পড়াবো। চলো, এরকমইভাবে যদি আমরা ডিটেলসভাবে ক্লাস করতে চাই, ডিটেলস বুঝতেই পারছো যে সত্যি এইভাবেই কিন্তু আমাদের পড়তে হবে, আরও ডিটেলসে পড়তে হবে, এবং সেই ডিটেলস জিনিসগুলো আমি তোমাদের মহাপ্যাকে কিন্তু দেব। তাই ডাব্লিউবিসিএস মহাপ্যাক, যদি আমাদের ডাব্লিউবিসিএস আমাদের টার্গেট হয় যে ডাব্লিউবিসিএস আমার টার্গেট, তাহলে আমাদের কাছে একটাই মাত্র গেট খোলা, সেটা ডাব্লিউবিসিএস মহাপ্যাকের গেটটা, এটাই একমাত্র খোলা আছে আমাদের। তাই যারা ডাব্লিউবিসিএস স্বপ্ন দেখছি, যারা এখনও ভর্তি হয়নি, তারা ইমিডিয়েট আড্ডা 24/7 অ্যাপস ডাউনলোড করে নাও এবং ওখানে স্টোরে গিয়ে, বা তুমি ডিরেক্ট তুমি নিজেও পারবে দেখতে স্টেপ বাই স্টেপ, স্টোরে গিয়ে তুমি ডাব্লিউবিসিএস মহাপ্যাক 2022 লিখে দাও, দেখবে তোমার ডাব্লিউবিসিএস মহাপ্যাক বেরিয়ে যাচ্ছে। সেটা তুমি পারচেস করো। খালি মাথায় রাখবে পারচেস করার আগে কি করতে হবে, আমার কোড ইউজ করতে হবে। আমার কোড হচ্ছে Y368। কি বললাম? Y368, এই হচ্ছে আমার কোড। এই কোডটাকে তুমি ইউজ করলে সব থেকে বেশি কিন্তু ডিসকাউন্ট দিয়ে তুমি এটাকে ভর্তি হতে পারবে। এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ে আমাদের। সবার লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে, যারা অপশনাল নিয়ে ভয় পাচ্ছি আমরা, বিশেষ করে হিস্ট্রি অপশনাল, তারা আমার ইউটিউব সেশনগুলোকে দেখো। ইউটিউবে আমি অনেক হিস্ট্রি অপশনের উপরে ক্লাস দিয়েছি। সেই ক্লাসগুলোর দ্বারা যদি তোমরা উপকৃত হও এবং মনে করো যদি ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনালের ক্লাস পারচেস করবে, তাহলে ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল ক্লাস কিন্তু শুরু হতে চলেছে 22 তারিখ থেকে, অর্থাৎ খুবই কাছাকাছি। আর হাতে গুনে 4-5 দিন হয়তো বেশি আছে, 3-4 দিন বেশি, বা 4-5 দিন আছে। সেখান থেকে কিন্তু আমরা শুরু করব। তা যারা এখনও পারচেস করোনি, ইমিডিয়েট স্টোর ভিজিট করো এবং স্টোর ভিজিট করে এখনই ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনাল প্যাকটাকে কিনে নাও। প্রত্যেকটার ক্ষেত্রে মাথায় রাখবে, যাই কেন না কেন Y368 এই কোডটাকে কিন্তু ইউজ করো। Y368 এই কোডটাকে ইউজ করো এবং সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে কোর্সটাকে পারচেস করে নাও। ঠিক আছে? আর যারা মহাপ্যাকে রয়েছেই, তাদের আলাদাভাবে ডাব্লিউবিসিএস অপশনাল ক্লাসটা কেনার কোনো দরকার নেই। ঠিক আছে? তারা এর মধ্যেই পেয়ে যাবে। অপশনাল ক্লাস নেব হচ্ছে সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র, 11টা থেকে 1টা। ঠিক আছে? যেখানে আমি পড়িয়ে একদম পিডিএফ নোট পর্যন্ত তোমাদের কিন্তু আমি প্রোভাইড করব। ক্লিয়ার? এবং সেটা বাংলাতে। হলো? চলো, এবার আমরা চলে আসি অশোকের ইনস্ক্রিপশন সম্পর্কে, অশোকের লিপিগুলোর সম্পর্কে একটু কথা বলি। দেখো, মৌর্য বংশের সব থেকে বেশি লিপি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো হচ্ছে অশোকের, তাই তো? এবং অশোক এই লিপি বা এই লিপি উৎখনন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা নিল কোথা থেকে, সেটা আরেকটা দিক। তাহলে অশোক ওয়াজ ইন্সপায়ার্ড বাই কিং দারা ফার্স্ট। ঠিক আছে? দারার অনুপ্রেরণাতে অশোক কিন্তু সব থেকে বেশি, অশোক ইনস্ক্রিপশন বা লিপি উৎখনন করতে শুরু করেছিলেন। অশোকের প্রথম যে লিপি আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে টিফেন থেলারের দ্বারা। আমি লিপিটার নাম এখন বলবো না, কিছুক্ষণ বাদে আলোচনা করব। তাহলে অশোকের ফার্স্ট অশোকান ইনস্ক্রিপশন ওয়াজ ডিসকভার্ড বাই টিফেন থেলার ইন 1750। 1750 সালে টিফেন থেলারের দ্বারা অশোকের প্রথম লিপি আবিষ্কৃত হয়েছিল, কিন্তু সেটা কিন্তু পাঠোদ্ধার করা হয়নি। অশোকের ব্রাহ্মী লিপি প্রথম যিনি পাঠোদ্ধার করেছিলেন তার নাম হচ্ছে জেমস প্রিন্সেপ, যার নামে প্রিন্সেপ ঘাটটি রয়েছে। জেমস প্রিন্সেপ 1837-এ এটা কিন্তু পাঠোদ্ধার করেছিল। তাই দুটো কোশ্চেন তোমাদের কিন্তু ঘুলিয়ে যাবার বিশাল সম্ভাবনা থাকে। কে আবিষ্কার করেছিল, ঠিক আছে, আর কে প্রথম পাঠোদ্ধার করেছিল। তাহলে আবিষ্কার করা আলাদা, পাঠোদ্ধার করা আবার আলাদা বিষয়। তাহলে যিনি এটাকে আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে টিফেন থেলার 1750-এ, আর যিনি এটাকে পাঠ করেছিলেন, ঠিক আছে, পড়তে পেরেছিলেন, তার নাম হচ্ছে জেমস প্রিন্সেপ। ঠিক আছে? এবার বলবো অশোক তার লিপিগুলোতে কি কি ভাষা ব্যবহার করেছিলেন।
অশোকের ইনস্ক্রিপশনের ভাষাগুলো কী কী? অশোকের ইনস্ক্রিপশনের ভাষাগুলো হচ্ছে ব্রাহ্মী ভাষা, খরষ্টি ভাষা এবং অ্যারামাইক ভাষা। ব্রাহ্মী, খরষ্টি এবং অ্যারামাইক ভাষাতে তিনি লিপি উৎকীর্ণ করেছেন। কোথায় কোথায় কোন লিপি উৎকীর্ণ করেছেন সেটা আমাদের ডিটেলসে পড়তে হবে। আমি যতটা পারি এখানে কিছুটা কভার করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও, জিনিসটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো গ্রিক এবং অ্যারামিক, দেখো এখানে লেখা আছে গ্রিক অ্যান্ড অ্যারামিক, এই ভার্সানের তিনি মোটামুটি নর্থ ওয়েস্টার্ন বর্ডার এই দিকটাতে তিনি সব থেকে বেশি এই ভাষায় লিপি উৎকীর্ণ করেছেন, কারণ ওইখানকার ভাষাই ওইটা ছিল। লিপি কাকে বলে আর প্রশস্তি কাকে বলে এটার সম্পর্কে একটু ধারণাটাকে ক্লিয়ার করে নিই। ইনস্ক্রিপশন মানে হচ্ছে লিপি, প্রশস্তি হচ্ছে প্রশস্তি, এটাকে ইংলিশেও আমরা প্রশস্তি বলি। লিপি হচ্ছে রাজা যখন কোনো নির্দেশাবলী কারো কাছে দিচ্ছেন বা কোথাও জয় করেছেন সেটা বোঝানোর জন্য ওই জায়গায় তিনি মানুষকে জানানোর চেষ্টা করছেন এবং সে ওখানে কিছু লিখে আসছেন, সেটাই হচ্ছে লিপি। লিপির আবার ভাগ আছে, যদি পাথরের ওপরে লিপি লেখা হয়, কিছু লেখা হয়, তাহলে তাকে বলে প্রস্তর লিপি, স্টোন ইনস্ক্রিপশন বলে। যদি রাজা কোনো পিলারের গায়ে লিখে দেয় তাহলে সেটাকে বলা হয় পিলার ইনস্ক্রিপশন, স্তম্ভ লিপি। যদি রাজা কোনো মাটির পাত্রের ওপরে কিছু লিখে সেটা, বা কেউ মাটির পাত্রে লিখে সেটা বিলি করে দেয়, তাহলে সেটাকে বলা হচ্ছে পট ইনস্ক্রিপশন বা তোমার পাত্রলিপি বলা হয়। রাজা যদি কপার প্লেটে, তামার পাত্রে কিছু লিখে কোথাও লাগিয়ে দেন, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় কপার প্লেট ইনস্ক্রিপশন, তাম্র লিপি বলা হয়। এরকম হচ্ছে ইনস্ক্রিপশনের ভাগ। আর প্রশস্তিটা কি? প্রশস্তি হচ্ছেন রাজার সভায় যিনি সভাকবি থাকবেন, তিনি রাজার সম্পর্কে ভালো যা গুণাবলী দেখবেন সেইগুলো লিখবেন, কারণ একজন সভাকবি কোনো সময় রাজার বাজে দিকগুলোকে কিন্তু উল্লেখ করবেন না, তাহলে কিন্তু তার গলা কাটা যাবে। তাহলে এই প্রশস্তি কিন্তু ইতিহাস লেখার অপরিহার্য উপাদান হতে পারে না, কারণ এখান থেকে আমরা সেই রাজা বা তৎকালীন সমাজ ব্যবস্থার শুধুমাত্র ভালো দিকই জানতে পারবো, কোনো খারাপ দিক জানতে পারবো না। আর কোনো সমাজ সব কিছু ভালো হতে পারে না, তার খারাপ দিকও থাকবে। তাই ইতিহাস লেখার ক্ষেত্রে ইনস্ক্রিপশন যতটা জরুরি, প্রশস্তি কিন্তু ততটা জরুরি আমাদের কাছে নয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইনস্ক্রিপশনের অভাব থাকার দরুন আমরা প্রশস্তিটাকে ব্যবহার করে থাকি, এটাকে মাথায় রাখতে হবে। হয়ে গেল। তাহলে অশোকের যদি আমরা লিপি দেখি, তাহলে সেই লিপিগুলোকে আমরা জেনারেলি তিনটে ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে রক এডিক্ট, ঠিক আছে, পাথরের গায়ে লিখেছেন। 2 নম্বর হচ্ছে পিলার ইনস্ক্রিপশন, আর 3 নম্বর হচ্ছে কেভ ইনস্ক্রিপশন, কেভ এডিক্ট। বলে প্রথমে রক এডিক্ট মানে কি? প্রস্তর লিপি। এই প্রস্তর লিপিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, মেজর এবং সেকেন্ডারি। মানে হচ্ছে প্রত্যক্ষ এবং হচ্ছে মানে প্রত্যক্ষ লিপি, মেজর লিপি, এবং হচ্ছে সেকেন্ডারি মানে হচ্ছে লঘু, ঠিক আছে, গুরু এবং লঘু, এরকম ব্যাপারটা। পিলার ইনস্ক্রিপশন এটাকেও আমরা দুটো ভাগে ভাগ করি, মেজর এবং হচ্ছে সেকেন্ডারি। কিন্তু কেভ ইনস্ক্রিপশন জাস্ট একটাই, টোটাল 3-4টে কেভ আমরা বলে দিয়েছি, সেই কটা কেভ মানে ওই যে বিশ্বধপুরী, এই যে নামগুলো যে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে, সেইগুলো সুদামা, বিশ্বধপুরী, এই যে জায়গাগুলো, এটা হচ্ছে কেভ ইনস্ক্রিপশনের মধ্যে পড়ে। চলো এবার আমরা দেখি রক এডিক্ট। রক এডিক্টের মধ্যে প্রথম যে রক এডিক্টটা রয়েছে সেটাকে আমরা মেজর রক এডিক্ট বলে থাকি। মেজর রক এডিক্ট কটা আছে? 14টা আছে। অনেকে ভাবে কি এই যে 14টা ইনস্ক্রিপশন, আমি রক এডিক্টে যাই আগে। এই যে মেজর রক এডিক্ট যে 14টা আমরা দেখলাম, এর মানে আমরা অনেকে ভাবি অশোক 14টা ইনস্ক্রিপশন লঞ্চ করেছেন, কিন্তু আলটিমেট হচ্ছে 8টি ইনস্ক্রিপশন, 14টি কথা ব্যবহার করা হয়েছে। 8টি ইনস্ক্রিপশন টোটাল, সেখানে 14টি সেম কথা ব্যবহার করা হয়েছে, এটাই আসল কথা। এটাকে আমরা বৃহৎ শিলালিপি বলে থাকি। 8টি জায়গা থেকে 14টি কমন কথা আমরা পাচ্ছি, মেসেজ পাচ্ছি আমরা, এটাই আমরা 14 মেজর রক এডিক্ট হিসাবে চিহ্নিত করছি। এটা কিন্তু আমাদের একটু ধারণার বাইরে, অনেকে এটা সম্পর্কে একটু ভুল কনসেপ্ট আমাদের মধ্যে আছে, আবার অনেকে ঠিক আছে, আমি সবাইকে বলছি না, আরে না জানা তো কোনো ব্যাপার নেই, আমিও অনেক কথা জানি না, আমিও অনেক সময় অনেক কথা নতুন জানছি, জানাটা কোনো দোষ নয়, জানা সারা জীবনই থাকবে। তাই মেনলি এই কথাটা মাথায় রাখবে। এখানে আমি 14টা রক এডিক্টের কথা আলোচনা করেছি, 14টা রক এডিক্ট আছে এখানে, টোটাল 14, প্রত্যেকটার কথা মেনশন করা আছে। তাহলে এই যে রক এডিক্ট,
প্রত্যেকটা তো আর আমরা মনে রাখতে পারবো না। তাহলে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা আমরা বলবো। কয়েকটা রক এডিক্ট, আমি 14টা মেজর রক এডিক্টের মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো বলে দেবো। কি কি? প্রথমটা বলছে জীব হত্যা বন্ধ করো, কারণ মৌর্য যুগে ময়ূর আর হরিণ এটা খুব বিখ্যাত মাংস ছিল। ময়ূর আর হরিণের মাংস খুব বিখ্যাত ছিল। তাই অশোক প্রথমেই বলে দিচ্ছেন যে অ্যানিমেল হত্যা, পশু হত্যা নিষিদ্ধকরণ, যদি ফেস্টিভ্যাল কিছু থাকে তাহলে সেটা পারমিশন ওয়াইজ করা যেতে পারে, কিন্তু ইচ্ছা করলেও ময়ূরের মাংস খাবো, তুমি ময়ূর কেটে ফেললে, হরিণের মাংস খাবো, হরিণ কেটে ফেললে, সেইটা কিন্তু মৌর্য সাম্রাজ্যে ব্যান করে দিচ্ছেন অশোক। এই মানে মেজর রক এডিক্টের প্রথম কথাটা এই কথাটা। দ্বিতীয় ইনস্ক্রিপশনটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কেমন কোশ্চেন আসে? বলে অশোকের কততম শিলালিপিতে, মানে মেজর রক এডিক্টের কোন শিলালিপিতে আমরা দক্ষিণ ভারতের কিছু রাজবংশের কথা জানতে পারি, তখন আমাদের অ্যান্সার হবে কিন্তু 2 নম্বর শিলালিপিতে। এইখানে আমরা চোল, পাণ্ড, চেরা এদের কথা সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে, দেখো আমি লিখেছি, ইট অলসো প্রোভাইডেড ফর কেয়ার ফর ম্যান অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ পশু এবং মানুষদের সম চিকিৎসার কথা বলা হয়েছে, সমদৃষ্টিতে রাখার কথা বলা হয়েছে, অর্থাৎ পশুদের যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। যেহেতু তিনি অহিংসার পথে এগিয়ে যাচ্ছেন, সুতরাং তাদের চিকিৎসালয়ের কথাও তিনি বলছেন, পশু চিকিৎসার কথাও তিনি বলছেন, মানুষদের চিকিৎসার কথাও তিনি কিন্তু বলছেন। সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা চোল, পাণ্ড, চেরা এরকম সাউথ ইন্ডিয়ান কিছু ডাইনেস্টি বা কিংডমের কথা জানতে পারছি। 3 নম্বরটাও আমাদের ইম্পর্টেন্ট জিনিস। কি জিনিস? দেখো কিছুক্ষণ আগে আমি বললাম অশোক তার ধর্ম প্রচার করার জন্য ধর্ম মহামাত্র আর স্ত্রী মহামাত্রদের নিযুক্ত করেছিলেন, কিন্তু ধর্ম মহামাত্র এবং স্ত্রী মহামাত্র যতদিন নিযুক্ত হননি, তার আগে অশোকের ধর্ম প্রচার করতো কারা? তার আগে অশোকের ধর্ম প্রচার করতেন যারা, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউক্তা, প্রাদেশিকা, রাজুক, এই সমস্ত কর্মচারীর পোস্টগুলো। এরা কি করতেন? 12 বছর অন্তর, এদের পরিকল্পনা ছিল 12 বছর অন্তর তারা এক একটা জায়গায় যাবে এবং সেখানে গিয়ে তারা অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করে আবার ফিরে আসবে। ফলে 12 বছর অন্তর যদি কেউ কোনো জায়গায় যায়, তাহলে সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে প্রচার করা সম্ভবপর হয় না। তাই এই জায়গাটাতে বলা হয়েছে যে ইউক্তা, প্রাদেশিকা, রাজুক এরা কি করবে? তারা বিভিন্ন এরিয়ায় যাবে, 5 ইয়ার্স, 5 বছর অন্তর অন্তর তারা ওই জায়গায় যাবে এবং সেখানে গিয়ে তারা কি করবে? ধর্মটাকে প্রচার করবে। এটা 12 না, এটা 5 ইয়ার্স, ঠিক আছে। তারা গিয়ে 5 বছর পর পর গিয়ে তারা ধর্মটাকে প্রচার করবে। এবং এখানে বলা হয়েছে ব্রাহ্মণদের, এই ইনস্ক্রিপশনটা এটাও বলা হয়েছে ব্রাহ্মণদের যাতে সম্মানের চোখে দেখা হয়। এরকম নয় যে আমি ধর্ম নিয়েছি সেটা বৌদ্ধ ধর্ম রিলেটেড, তার মানে হচ্ছে বৌদ্ধ ধর্মই আমার কাছে বেশ, আর ব্রাহ্মণ্য ধর্ম বা যে ধর্মগুলো টিকে রয়েছে সেগুলো আমরা নিম্ন চোখে দেখবো, নিচু চোখে দেখবো, সেটা কিন্তু অশোক বলছেন না। সেটা তিনি অশোক তার 3 নম্বর শিলালিপিতে উৎকীর্ণ করে দিচ্ছেন। নেক্সট 4 নম্বর কি? 4 নম্বরের কথাটাও ভেরি ইম্পর্টেন্ট। অশোক বলছেন ভেরি ঘোষ রিপ্লেস বাই ধর্মঘোষ। কি করে ভেরি ঘোষ থেকে তিনি ধর্মঘোষে হলেন? ঠিক আছে, ভেরি ঘোষ আর ধর্মঘোষের মধ্যে কি? তিনি অত্যাচারী ছিলেন, তাই জন্য তাকে বলা হচ্ছে ভেরি ঘোষ। কিভাবে তিনি ধর্মাশোকে পরিণত হচ্ছেন, সেটাকে হচ্ছে ধর্মশোক। এই যে পথের যাত্রা, সেই পথের যাত্রা কিভাবে তিনি করলেন, কি দেখে তিনি করলেন, কিভাবে সম্ভব হলো, সেই কথাগুলোই অশোক তার 4 নম্বর শিলালিপিতে মেনশন করে রেখেছেন, মেজর 14 রক এডিক্টের মধ্যে 4 নম্বরে। নেক্সট 5 নম্বরে যদি আমরা দেখি, তাহলে 5 নম্বরে কি দেখব? অশোক কি করলেন? তিনি বুঝতে পারলেন এই রাজুক, ইউক্তা, প্রাদেশিকা এদের দ্বারা ধর্ম প্রচার করলে এদের অন্যান্য কাজও তো আছে, এদের সমস্যা হবে। তাই সম্পূর্ণ ধর্মের জন্য বা ধর্ম প্রচারের জন্য তিনি ধর্ম মহামাত্র এবং স্ত্রী মহামাত্র নামক পদ তিনি তৈরি করলেন। এইটা তিনি তৈরি করলেন এবং এদের কাজ দেওয়া হলো, এদের কাজ হবে শুধুমাত্র ধর্মকে প্রচার করা, ধর্মের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা পরিদর্শন করা। এবং এখানেই এই লিপিতেই অশোক প্রথম বললেন যে অল পিপল আর মাই চাইল্ড, সমস্ত প্রজা তার সমান, এভরি হিউম্যান ইজ মাই চাইল্ড। এটা অশোকের 5তম শিলালিপির ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্পিচ, ঠিক আছে। নেক্সট এবার আমরা কি পড়বো? 8 নম্বর ইনস্ক্রিপশন। দেখো মাঝখানেগুলো তুমি পড়তেও পারো, নাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আজকে ইম্পর্টেন্ট জায়গাটা পড়াচ্ছি বলে আমি যে কটা ইম্পর্টেন্ট আমি সেগুলোর কথাই বলে এগিয়ে যাচ্ছি। 8 নম্বর ইনস্ক্রিপশনে অশোক কি বলছেন?
যে তিনি রাজ্যাভিষেকের 10 বছর পর তিনি কি করছেন, বোধগয়া যাত্রা করছেন। এবং বোধগয়া যাত্রা এর কথাটা আমি আগেও বললাম। তাহলে এরকমও পরীক্ষায় কোশ্চেন আসে, অশোক তার রাজ্যাভিষেকের কত বছর পর তিনি বোধগয়া যাত্রা করছেন। নেক্সট আমরা দেখব হচ্ছে 11 নম্বর ইনস্ক্রিপশন দেখব আমরা। 11 নম্বর ইনস্ক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে কি বলছে, ধম্মের ব্যাখ্যাকরণ বলা আছে। এর মাঝখানে অশোক অনেক কথা বলে দিয়েছেন, বলেছেন অকেশন ছাড়া মানে বেকার অকেশনগুলো না করা, যেমন হচ্ছে বার্থ সেরেমনি, হ্যাঁ, ইলনেস, ম্যারেজ সেরেমনি, এইগুলো বেকার খরচা করা না করা। ঠিক আছে, অশোক এর আগেও বলেও দিয়েছেন যে অশোক ধর্ম প্রচার করার মাধ্যমে তিনি নিজের খ্যাতিকে দেখাতে চান না, এইগুলো, বা রাজা তার যশ চিন্তা ভাবনা দিয়ে তিনি এই ধর্মটাকে চালু করছেন, এইগুলো তিনি বলে দিয়েছেন যে না, এইগুলো নয়। তাহলে 11 নম্বর ইনস্ক্রিপশনে কি বলা আছে, ইট এক্সপ্লেন দ্য পলিসি অফ ধর্ম। ঠিক আছে, একদম পরিষ্কার কথা বলা হয়েছে যে ধর্মের নীতি ব্যাখ্যা করা হয়েছে, জোর দেওয়া হয়েছে বয়স্কদের শ্রদ্ধা করার প্রতি, প্রাণী হত্যা না করা, বন্ধু শ্রমণ এবং ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে দান করা, এই সমস্ত কথাগুলো তিনি কিন্তু এখানে মানে বলে এসছেন। ঠিক আছে, দেখো এই কথাগুলো এখানে লেখা আছে যে অ্যানিমেলস, ঠিক আছে, পশু, প্রাণী হত্যা না করা, শ্রমণ, যারা ব্রাহ্মণ, বৌদ্ধ, সবাইকে কিন্তু প্রচুর পরিমাণে দান করা, এই কথাটা তিনি 11 নম্বর ইনস্ক্রিপশনে বলে গেছেন। নেক্সট 13তম ইনস্ক্রিপশন অলরেডি আমি পড়ে দিয়েছি। 13 নম্বর ইনস্ক্রিপশনে অশোক কলিঙ্গ যুদ্ধের কথা মেনশন করেছেন, সেটা একটুখানি ভালো করে পড়ে নেবে। আর সবার লাস্টে হচ্ছে 14তম ইনস্ক্রিপশন, এটা তুমি নাও পড়তে পারো, জাস্ট আমি এটা বলে দিই। এখানে অশোকের ধার্মিক জীবনযাত্রার কথা বলা আছে, অর্থাৎ তিনি কেন এই 14টা কথা তিনি উল্লেখ করলেন। ঠিক আছে, এই ইনস্ক্রিপশনগুলো লঞ্চ করার মেন কারণটা কি, এটা কিন্তু অশোক এই 14তম লিপিটাতে তিনি, বা 14তম লাইনে কিন্তু উল্লেখ করছেন। বুঝতে পারলাম, এটাই হচ্ছে অশোকের 14 মেজর রক এডিক্ট। ক্লিয়ার, এই কটা রক এডিক্ট তোমাকে ভালো করে পড়তে হবে। চলো এবার সংখ্যালঘুটা দেখি, মানে সংখ্যালঘু মানে হচ্ছে লঘু শিলালিপিটা দেখি। আচ্ছা, চলো সেকেন্ডারি রক এডিক্টটা দেখো। সেকেন্ডারি রক এডিক্ট কোথা থেকে পাওয়া গেছে দেখো, গুরজরা থেকে পাওয়া গেছে, রূপনাথ থেকে পাওয়া গেছে, সারোমারো থেকে পাওয়া গেছে। এই যে 3টে জায়গা বললাম, এই 3টে হচ্ছে এমপি। ঠিক আছে, এই যে 3টে জায়গা বললাম, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অশোকের নামটা। অশোকের নামটা গুরজরা থেকে পাওয়া গেছে। ঠিক আছে, এই গুরজরা থেকে, যেটা দাতিয়া, মধ্যপ্রদেশের দাতিয়া, সেখান থেকে। রূপনাথ হচ্ছে জব্বলপুর থেকে। ঠিক আছে, সারোমারো হচ্ছে সৈডুর জেলা থেকে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এখানে আরও একটা জায়গা আছে যার নামটা তোমরা লিখে নিতে পারো, যার নাম হচ্ছে পানগন্ড্রু। গন্ডু না, গুডরিয়া, পানগুডরিয়া। ঠিক আছে, এখান থেকে পাওয়া গেছে। সাসারাম দেখো বিহার। ঠিক আছে, এছাড়া ভাবরুটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। ভাবরু ইনস্ক্রিপশনে কি ডেসক্রাইব করা হয়েছে, অ্যাজ মগধীপতি। মগধীপতি এই কথাটা কিন্তু ভাবরু ইনস্ক্রিপশনে মেনশন করা রয়েছে। এবং ধর্ম, বৌদ্ধ ধর্ম সংঘ, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, এই ত্রিরত্নের কথাটাও কিন্তু এইখানে মেনশন করা আছে। তাহলে অশোকের বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, এটা অশোকের কোন লিপিতে রয়েছে আমরা বলবো কিন্তু ভাবরু ইনস্ক্রিপশন। অশোক কোন লিপিতে তার নিজের নাম ব্যবহার করেছেন, এছাড়া আরও অনেক লিপি আছে, মাস্কি আছে, হ্যাঁ, এখানেও অশোক তার নিজের নামটা ব্যবহার করেছেন। মগধীপতি কোথায় তিনি বলেছেন, তিনি হচ্ছে ভাবরু লিপিতে মগধীপতি শব্দটির উল্লেখ করেছিলেন। চলো নেক্সট পয়েন্টটা দেখি কি আছে। এইবার এইখান থেকে একটুখানি আমি বলে দিই, দেখো এবার তোমাকে একটুখানি লিখে নিতে হবে। এই যে পিলার এডিক সম্পর্কে 2-4টা কথা বলি। মেজর পিলার এডিক আর হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমি পিলার এডিক সম্পর্কে একটু বলে দিই। দেখো, পিলার এডিক্টের লিপিটা হচ্ছে ব্রাহ্মী, এবং আমি তোমাকে বলেছিলাম যে আমি কিছুক্ষণ পদেই বলবো অশোকের কোন লিপি প্রথম আবিষ্কৃত হয়েছে, কোন লিপি প্রথম পড়ানো হয়েছে। এগুলো কিন্তু পিলার এডিক্টই পড়া হয়েছিল। ঠিক আছে, আবিষ্কৃত হয়েছিল পিলার এডিক। তাহলে এই লিপিটার নাম আমি লিখে দিই, এর নাম হচ্ছে দিল্লি মিরাট। এটাকে বলি দিল্লি মিরাট ইনস্ক্রিপশন। তাহলে দিল্লি মিরাট ইনস্ক্রিপশন অশোকের প্রথম আবিষ্কৃত লিপি। ঠিক আছে,
টিফেন থেলার এটা আবিষ্কার করেছেন। এটা অরিজিনালি ছিল হচ্ছে মিরাটে। তা ফিরোজ শাহ তুগলক সেখানে যান এবং সেটাকে দেখেন, তার খুব ভালো লাগে, তাই তিনি ভাবেন কি করবেন, তিনি ওই লিপিটাকে নিয়ে চলে আসবেন দিল্লিতে। তাই যখনই মিরাট থেকে তিনি লিপিটাকে দিল্লিতে নিয়ে চলে এলেন, তখন এটার নাম হয়ে গেল দিল্লি মিরাট ইনস্ক্রিপশন। মনে থাকবে, তাহলে দিল্লি মিরাট ইনস্ক্রিপশন প্রথম আবিষ্কৃত হয়েছিল। আর প্রথম যেটা জেমস প্রিন্সেপ যেটাকে পাঠ করেছিলেন সেটা হচ্ছে কি দিল্লি টোপরা। টোপরা কোথায়? হরিয়ানায় অবস্থিত। অরিজিনাল এখানে টোপরাতেই রয়েছে। ফিরোজ শাহ সেখানে যান এবং সেটা তার চোখে পড়ে এবং তিনি কি করলেন, ওই টোপরা থেকে ইনস্ক্রিপশনটাকে তুলে সোজা দিল্লিতে নিয়ে চলে এলেন। ঠিক আছে, এই হলো মেন গল্পটা। ক্লিয়ার? চলো পরেরটা। মানে এটা জেমস প্রিন্সেপ বললাম, এটা হচ্ছে পিলার ইনস্ক্রিপশনের মধ্যে একটা অন্যতম। এটা পিলার ইনস্ক্রিপশনের মধ্যে একটা অন্যতম। ঠিক আছে, হলো। জেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপি উৎকীর্ণ করেছিলেন। ঠিক আছে, আর এই যে আমি কথাটা বলছি এটা কিন্তু পিলার ইনস্ক্রিপশনের সঙ্গে। ঠিক আছে, এটা জেমস প্রিন্সেপের সঙ্গে যুক্ত নয়, ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার হলো? এছাড়া আর কি আছে? লৌরিয়া নন্দনগড়। লৌরিয়া নন্দনগড় এই একটা ইনস্ক্রিপশন আছে। লৌরিয়া নন্দনগড় কি আছে আরেকটা বলে দিই, লৌরিয়া নন্দনগড়ের সঙ্গে রামপুরবা। লৌরিয়া নন্দনগড়ের সঙ্গে রামপুরবা এই দুটো বিহারে অবস্থিত। ঠিক আছে, এই লৌরিয়া নন্দনগড়ের ইনস্ক্রিপশনটা এমন যে একমাত্র এরই মাথার ওপরে ময়ূরের ছবি খোদাই করা আছে। অশোকের একমাত্র লৌরিয়া নন্দনগড়ই ইনস্ক্রিপশন রয়েছে যেখানে আমরা দেখব যে মাথার ওপরে ময়ূরের ছবি উৎকীর্ণ করা রয়েছে। ঠিক আছে, মনে থাকবে। আর হচ্ছে প্রয়াগ ইনস্ক্রিপশন, এটা বললাম না আমি, কারণ তোমরা এই স্তম্ভলিপিটার কথা জানো, যেটা কিছুক্ষণ আগে বললাম যে কারুভকি কথা মেনশন করা আছে। ঠিক আছে, কারুভকির এটাকে মহারানীর অবলেখ বলে থাকি আমরা। ঠিক আছে, কোশাম্বী লিপি বলে থাকি, সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি কি দেখলাম স্তম্ভলিপির মধ্যে, যেইটা ভালো করে শুনে নাও বা লিখে নাও, মিলিয়ে নাও, দেখে নাও যে ঠিকঠাক লিখেছো কিনা। সেটা হচ্ছে অশোকের প্রথম যে লিপিটা আবিষ্কৃত হয়েছিল তার নাম হচ্ছে দিল্লি মিরাট ইনস্ক্রিপশন, যেটা টিফেন থেলারের দ্বারা। আর অন্যান্য লিপিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিল্লি টোপরা পিলার ইনস্ক্রিপশন। ঠিক আছে, আর কি ছিল? লৌরিয়া নন্দনগড়, রামপুরবা। এটা কিন্তু নয় যে দিল্লি টোপরা ইনস্ক্রিপশনটাই জেমস প্রিন্সেপ পড়েছিলেন, এটা কিন্তু নয় কিন্তু। ঠিক আছে, এছাড়া কি আছে? কেভ ইনস্ক্রিপশন। কেভ ইনস্ক্রিপশনের মধ্যে আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি যে কেভ ইনস্ক্রিপশনের মধ্যে উল্লেখযোগ্য কি কি রয়েছে সেগুলোকে ভালো করে পড়বে। এই দেখো এখানে লিখে দিয়েছি, কর্ণ, সুদামা, বিশ্বধোপরি আর হচ্ছে চৌপার। মনে থাকবে, এইগুলো হচ্ছে কেভ ইনস্ক্রিপশনের মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য। কি কি বললাম? কর্ণ, সুদামা, বিশ্বধোপরি এবং হচ্ছে চৌপার। এবার অশোকের কিছু ইনস্ক্রিপশন কথা বলবো, যে ইনস্ক্রিপশনগুলো কোথায় রয়েছে না, সেই ইনস্ক্রিপশনগুলো ভাষাগুলো একটু আলাদা। যেমন তার মধ্যে রয়েছে কান্দাহার ইনস্ক্রিপশন, লিখে রাখো কান্দাহার। এই যে কান্দাহার ইনস্ক্রিপশন আফগানিস্তান থেকে পাচ্ছি আমরা। এখানে অশোক গ্রিক এবং অ্যারামাইক দুটো লিপি ব্যবহার করছেন। গ্রিক এবং অ্যারামাইক কান্দাহার থেকে পাওয়া যাচ্ছে, মানে লিপি ব্যবহার করছে। আরেকটা কি আছে? লম্পক। লম্পক ইনস্ক্রিপশন, এটাও আফগানিস্তান থেকে। এখানে আমরা সিরিয়ার ভাষা দেখতে পাই, মানে সিরিয়াই ভাষাটাকে দেখতে পাই। ঠিক আছে, তাহলে কান্দাহার লিপি বা হচ্ছে এটাকে সারেকুমা লিপিও বলা হচ্ছে। কান্দাহার লিপি বা শিলালিপি এখান থেকে, এটা আফগানিস্তান থেকে পাওয়া গেছে। এখান থেকে গ্রিক এবং অ্যারামাইক এই দুটো ভাষারই ব্যবহার আমরা এখানে দেখতে পাই। আর লম্পকটাও আফগানিস্তান থেকে, এখান থেকে আমরা মেনলি সিরিয়ার ভাষাটাকে আমরা দেখতে পাই। এই হচ্ছে আমাদের অশোকের মোস্ট ইম্পর্টেন্ট। ও আচ্ছা, আর কিছু যেটা আমরা পড়াচ্ছিলাম এটা একটুখানি সম্পর্কে বলে দিই। মাঝখানে কথা বলতে বলতে এদিক ওদিক হয়ে গেছে, এটা বলি, দাঁড়াও কোথায় গেল। হ্যাঁ, এই যে পিলার ইনস্ক্রিপশনের এই যে সেকেন্ডারি পিলার, এইগুলো তো বললাম মেজর পিলার, মানে দিল্লি মিরাট, দিল্লি টোপরা, লৌরিয়া নন্দনগড়, রামপুরবা আর রানীর অবলেখ বা কোশাম্বী লিপি, এগুলো তো হচ্ছে মেজর, তাই না? আর সেকেন্ডারি কোনটা? লেখা হচ্ছে সারনাথ। সেকেন্ডারি ইনস্ক্রিপশন কোনটা রয়েছে আমি এখানে লিখে দিই, সেকেন্ডারি কোনটা তোমরা একটু লিখে রেখো। ঠিক আছে, এবং এই লিপিগুলো কি পাওয়া গেছে সেগুলো বলে দিচ্ছি, লিখে নাও। সারনাথ, সারনাথ ইনস্ক্রিপশন। ঠিক আছে, এই সারনাথ ইনস্ক্রিপশনে কি মেনশন করা রয়েছে? এটা বারাণসী ইউপি সারনাথে রয়েছে। এখানে বলা রয়েছে যদি কোনো ব্যক্তি
কোনো ব্যক্তি যদি সঙ্ঘের বিরোধী কোনো কাজ করে থাকে এবং অন্যায় করে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে কি শাস্তি? সেই ব্যক্তিকে ন্যাড়া করে তাকে সঙ্ঘ থেকে বের করে দেওয়া। ঠিক আছে, এইটা হচ্ছে সারনাথে লেখা রয়েছে। সাঁচি একটা রয়েছে, সাঁচি ইনস্ক্রিপশন, এমপি সাঁচি থেকে, এখানেও সেম বলা হয়েছে, যদি বৌদ্ধ সঙ্গে কেউ অন্যায় করে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে তার চুল কেটে ন্যাড়া করে তাকে বার করে দাও। ঠিক আছে, এটাও সাঁচি ইনস্ক্রিপশনে বলা রয়েছে। ঠিক আছে, 3 নম্বরে আরেকটা নাম লেখো, নিগালি সাগর। নিগালি সাগর, নিগালি সাগর এটা নেপাল থেকে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, মানে নেপালে রয়েছে, আবিষ্কৃত মানে নেপালে রয়েছে এটা। তার নেপালে অশোক যাত্রা করেছিলেন, এটা সম্পর্কে মেনশন করা আছে। এবং এখানে একটু কি ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট না ঠিক, শুনে রাখো। নেপালে একটা মন্দির ছিল যার নাম হচ্ছে কনকমুনির স্তূপ ছিল একটা। তিনি যখন নেপালে যাত্রা করেন, সেখানে কনকমুনির স্তূপটাকে তিনি একটু বড় করে তৈরি করে দিয়েছিলেন। আর লাস্ট 4 নম্বর হচ্ছে লুম্বিনী। লুম্বিনী ইনস্ক্রিপশন, এখানে আমরা জানি যে তিনি যান এবং সেখানে যাওয়ার পর, যেহেতু লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান, সেহেতু তিনি ধর্মকর বলিটাকে তুলে দেন এবং রাজস্ব কর যেটা ট্যাক্স, সেটা 1618 এই সংখ্যায় কিন্তু তিনি নিয়ে আসেন। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ডারি রক এডিক্সের মেন কথা। ঠিক আছে, আশা করি আজকে তোমাদের অনেকগুলো ইম্পর্টেন্স কথা বা অনেকগুলো ইম্পর্টেন্স জিনিস আমি নতুনভাবে জানাতে পেরেছি। তোমরাও এগুলোকে লিখে নাও। তাহলে WBCS রিলেটেড যে পড়াটা, এটা কিন্তু এইভাবেই পড়তে হবে, ওপর থেকে নয়, একদম ডিরেক্ট গিয়ে আমাকে সেটা কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু পর্যন্তই থাকুক। যদি তোমাদের মনে হয় যে না এইভাবে ডিটেলসে পড়বো আমরা, তাহলে অবশ্যই WBCS মহাপ্যাক কিন্তু পারচেস করো। ঠিক আছে, তাহলে আমার কোড হচ্ছে Y368, তাহলে তুমি একদম বেস্ট ডিসকাউন্টে তুমি এই কোর্সটাকে পারচেস করে নিতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে গিয়ে জানাও কেমন লাগলো আজকের ক্লাসটা, নতুন কি জানলে সেটা লিখে জানাও। ঠিক আছে, লাইক করো ভালো লাগলে ক্লাসটা এবং শেয়ার করে দিও। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত। প্রত্যেকের দিন শুভ হোক, প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।